বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আমেরিকার বর্তমান বাংলাদেশ পলিসি এবং আমাদের বাংলাদেশে নির্বাচন করার সক্ষমতা বিষয়টা নিয়ে। আপনারা জানেন যে পিটার হাস ছিল বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সর্বশেষ স্থায়ী রাষ্ট্রদূত। পিটার হাস চলে যাওয়ার পর থেকে আজ অবধি বাংলাদেশে যে কয়েকজন আমেরিকান রাষ্ট্রদূত এসেছিলেন তারা প্রত্যেকে ছিলেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। এই প্রথম জুলাই বিপ্লবের পর আমেরিকা বাংলাদেশে একজন স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছেন, তার নাম হলো ব্রেন সিস্টেনসেন। তো আমেরিকার সিস্টেম হলো সিনেট থেকে যখন একজন রাষ্ট্রদূত কোনো দেশের জন্য অনুমোদিত হয় তখন সে সরকারের মেথড নিয়ে তিনি একটা ব্রিফ করেন, আর সেই ব্রিফের মধ্য দিয়েই ওই দেশের সাথে আমেরিকার পলিসি কী হবে তারা পলিসিটা নির্ধারণ করে ফেলেন। ব্রেন সিস্টেনসেন সিনেট কর্তৃক অনুমোদিত হওয়ার পর একটা ওপিনিয়ন দিয়েছিলেন গণমাধ্যমে। সেখানে তিনি একটা কথা বলেছেন বাংলাদেশ সম্পর্কে, বলছে এই দেশটি তার প্রতিবেশী বড় রাষ্ট্রের ছায়ার মধ্যে পড়ে আছে। মানে বাংলাদেশ ভারত বড় রাষ্ট্রের ছায়ার মধ্যে পড়ে আছে। কূটনীতির ভাষায় তিনি যে কথাটা বলেছেন, গৌতম দাস এবং জিল্লুর রহমান আমাদের বিশিষ্ট সাংবাদিক দুজনই এটাকে অত্যন্ত ভয়ঙ্কর মন্তব্যগুলো উপস্থাপন করেছেন। কারণ হলো বাংলাদেশ সম্পর্কে জো বাইডেন কি পলিসি মেনটেন করতো এটা আমাদেরকে আগে জানা দরকার। আর এরপরে এই যে মন্তব্যটা যে ব্রেন সিস্টেনসেনের এই মন্তব্যটা নিয়ে আমরা পরে আলোচনা করব, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ব্রেন সিস্টেনসেনের যে মন্তব্যটা এটা আমরা পরে আলোচনা করব। জো বাইডেন বাংলাদেশ পলিসিটা এরকম ছিল, বাংলাদেশের বিশাল $1 ট্রিলিয়ন বাজেটে আমেরিকা কোনো সহায়তা করত না, কিন্তু আমেরিকা ভারতের দৃষ্টি দিয়া ভারতের চোখ দিয়া বাংলাদেশের পলিসিটা মেনটেন করত। তার মানে গত 15.5 বছর 16 বছর বাংলাদেশ পলিসি নিয়ে ইন্ডিয়া যে মেথড দিয়েছিল আমেরিকাকে সেটা তারা ইমপ্লিমেন্ট করেছিল। তার মানে ভিতরে তারা ইন্ডিয়ার পারপাস সার্ভ করত, শেখ হাসিনাকে সাপোর্ট দিত। আবার বাহিরে তারা তৃতীয় মাত্রা পরিচালক জিল্লুর রহমান স্যারের উপস্থাপনা আমরা যেটা দেখেছি, আমেরিকার বিভিন্ন লবি চ্যানেল আইতে এসে বিভিন্ন ভাষ্য দিতেন। তারপর যে গোপন মিটিং হতো এখানে সেখানে পিটার হাস করতেন, মনে হচ্ছে যেন গণতন্ত্র মনা স্বাধীনতাকামী বাংলাদেশে যারা মাঠে আন্দোলন করতেছেন এমন মনে হতো তিনি যেন তাদের সাথে আছেন, যেন আমেরিকা চাচ্ছে যে শেখ হাসিনার পতন হোক। এটা ছিল একটা ডুয়েল খেলা ছিল, মূলত এটা জো বাইডেনের একটা জিদের খেলা ছিল। সেটা হলো বাংলাদেশ সম্পর্কে তার স্পষ্ট অবস্থা এমন ছিল কোনো সহায়তা তারা দিবে না, বাট বাংলাদেশ তার টাকার প্রয়োজনে চীনের কাছে যাক এটাও সে পছন্দ করতো না। কোনো মতে যেন চীন লবিটা বাংলাদেশের সাথে একবারে কঠিনভাবে আষ্টে পিষ্টে বাংলাদেশের সাথে জড়িয়ে যায়, চীনের পারপাসটা এটা জো বাইডেন পছন্দ করতেন না। এই জন্য বাংলাদেশের কূটনীতির এই জায়গাটা আমেরিকা গত 16 বছর তারা কিন্তু হ্যান্ডেল করে গেছে এভাবে ডুয়েল খেলে। তার মানে যদি আমেরিকা এখানে পিটার হাস যদি দৌড়ঝাঁপ না করতেন তাহলে এই জায়গাটাতে চীন ঢুকতো, এই আমাদের কূটনৈতিক মহলে চীন ঢুকতো, রাশিয়া ঢুকতো, তারা এই বিষয়টা একটা ফয়সালা করে ফেলতো, বাংলাদেশে এতদিন স্বৈরশাসন থাকতো না। তারা চায়নি চীন এবং রাশিয়া বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী হয়ে আসুক, জনগণের হিতাকাঙ্ক্ষী হয়ে আসুক, জনগণের ভোটাধিকার ফিরে দেওয়ার পথে তারা কাজ করুক, এটা চায় না। ফলে শেখ হাসিনা যেটা করেছিল টাকা আনছে চীন থেকে, কারণ টাকা চীন থেকে না আনলে তা চলবে না। আর উপরে সমর্থনটা নিয়েছে আমেরিকার ভারতের মাধ্যমে। সর্বশেষ যে ইলেকশনটা শেখ হাসিনা করে বের হয়ে যেতে চেষ্টা করেছিলেন সেই ইলেকশনটার আগে কিন্তু আমেরিকার সাথে শেখ হাসিনার সম্পর্ক চরমভাবে খারাপ ছিল। সেটা আবার ইন্ডিয়ার লবির মাধ্যমে সম্পর্কটা জো বাইডেনের সাথে শেখ হাসিনা ভালো হয়।
আপনারা দেখেছিলেন গায়ে পড়ে একটা অনুষ্ঠানে শেখ হাসিনা জো বাইডেনের সাথে গিয়েছিলেন তার মেয়ে পুতুলকে নিয়ে, সেখানে তারা গায়ে পড়েই জো বাইডেনের সাথে হাসাহাসি করমর্দন করেছিল, এটা বিশ্ববাসী দেখেছিলেন। মূলত সেদিন তাকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছিল যে সে একটা ইলেকশন করে পার পেয়ে যাক। শেখ হাসিনা রাতে একটা ভোট করে পার পেয়ে যেতে চেষ্টা করলেন। ইলেকশন হওয়ার পর ফেব্রুয়ারি মাসের 24 কি 26 তারিখের দিকে জো বাইডেন একটা বিবৃতি দিলেন যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সে কাজ করতে চায়। এবার আসেন ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন পলিসির সাথে যারা জড়িত ছিল তাদের কাউকে সে বিশ্বাস করে না। ডোনাল্ড ট্রাম্প মনে করে যে ডক্টর ইউনুস জো বাইডেনের লোক, এই জন্য সে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের ডক্টর ইউনুসকে বিশ্বাস করতেছে না। ফলে সে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ঋণের 3য় ধাপটা সে ছাড় করতে দেয়নি। বাংলাদেশ এখন খুব অর্থকষ্ট বলতে যাচ্ছে। বাধ্য হয়ে আমাদের পররাষ্ট্র সচিবকে চীনে পাঠাতে বাধ্য হয়েছে। চীনও আবার পুরোপুরিভাবে আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে না। কারণ হলো কি, তারা দেখতেছে চীন যে এই যে জুলাই বিপ্লবের পরে চীন যেভাবে আশা করেছিল যে চীনের সাথে বাংলাদেশে একটা গভীর একতান্ত্রিক একটা পলিসি গড়ে উঠবে, আমাদের প্রতিরক্ষা নীতি গড়ে উঠবে, আর সাথে প্রতিরক্ষা নীতির দিকে আমরা আমাদের প্রতিরক্ষা নীতিটাকে এগিয়ে নিব চীনের সাথে, এটা বাংলাদেশ কিন্তু করে নাই। যার কারণে চীন সেভাবে আর ডক্টর ইউনুসকে সেভাবে ছাড় দিচ্ছে না। যার কারণে ব্যক্তিগত বিষয় নিয়ে, প্রাইভেট বিষয় নিয়ে আমাদের পররাষ্ট্র সচিব চীনে সফর করতেছেন কিছু ঋণ পাওয়া যায় কেনার জন্য। এটা হলো বাস্তবতা রে ভাই, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর ডোনাল্ড ট্রাম্পের অবস্থা হলো এটা যে তুমি যেহেতু ডক্টর ইউনুস জো বাইডেনের লোক, সুতরাং তুমি যে কয়দিন থাকো যেভাবে থাকো থাকতে পারো, সমস্যা নাই। তবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ছাত্র আন্দোলনটাকে প্রমোট করতেছে, সাপোর্ট দিতেছে। উদ্দেশ্য কি, যেহেতু শেখ হাসিনা লবিটা ছিল জো বাইডেন লবি, সুতরাং সে লবিটাকে পছন্দ করছে না। ছাত্ররা বিপ্লব করেছে, এই জন্য ছাত্রদেরকে সেবন করতেছে। আর যেহেতু সে ইন্টারন্যাশনাল লরেন লরিয়েট, একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, এই জন্য তাকে ফেলে দিতেও পারতেছে না সরাসরি আমেরিকা। এই জন্য কথা হলো নতুন সরকার তারা দেখতে চায়, নির্বাচন দেখতে চায় বাংলাদেশে একটা। কিন্তু সেই নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ইন্ডিয়া কি চাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে? ইন্ডিয়া এতদিন বলছে যে আমরা নির্বাচন চাই, তবে ইনক্লুসিভ নির্বাচন চাই, তার মানে সকল দলের অংশগ্রহণে। তার মানে কালকে যদি আপনি নিশ্চিত করেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদেরকে নির্বাচন করবেন, তাহলে ইন্ডিয়া বলে বাংলাদেশের নির্বাচন হওয়া দরকার আছে। আর যতদিন না আপনার জাতীয় পার্টির, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণটা নিশ্চিত না হচ্ছে, ততদিন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে কোনো আর নির্বাচন দেখতে চাচ্ছে না। অন্যদিক থেকে আমাদের বিএনপির অবস্থানটাও এরকমই, যে ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা কিন্তু ভিডিও ফাঁস হয়েছে, যে তিনি ব্রেকিং নিউজ দিয়ে গত 4 দিন আগে একটা ভিডিও দিয়েছেন যে সেনাপ্রধানের সাথে পিছনের দরজা দিয়ে ঢুকে মির্জা ফখরুলের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সেনাপ্রধানের চাওয়া ছিল ইনক্লুসিভ নির্বাচন, আর মির্জা ফখরুলের চাওয়া ছিল প্রশাসন ঢেলে সাজানো, মানে পুলিশ বলেন, আমলা বলেন, টিসিএসপি বলেন, এই প্রশাসনটা যদি বিএনপির পক্ষে সাজিয়ে দেওয়া হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন একটা করে দেখ সেনাপ্রধান, তার নিজ দায়িত্বে এটা মেনে নেবে বিএনপি। কিন্তু তা না হলে নাই। মাঠে বিএনপির অবস্থা দেখতে পাচ্ছি আরও আমরা ভিন্ন। এখানে দেখা যাচ্ছে আমাদের বরকতুল্লাহ ভুলু যখন বললেন মাঠে যে জামাত ইসলাম একটা কালো শক্তি, আওয়ামী লীগের যদি বিচার হয় তাহলে জামাতের বিচার হতে বাধা কোথায়? ঠিক আছে, তো তাহলে আবার দেখা যাচ্ছে 4 দিন পরে নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সেখানে দেখা যাচ্ছে আমরা মির্জা ফখরুল জামাত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করাচ্ছে, জামাত নেতৃবৃন্দ বিএনপিকে মিষ্টিমুখ করাচ্ছে। এখানে বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস হয়তো এখানে 3টা পলিসি আমরা এখানে দেখতে পারি। যে একটা পলিসি ডক্টর ইউনুস বলছে যে ভাই আমার পক্ষে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, প্রশাসন ঠিক করা সম্ভব না, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং করা সম্ভব না, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ যদি আমাকে সহযোগিতা না করেন, সেই জন্য হয়তো তারা মিষ্টি খাওয়া করতেছে। অথবা আমরা এটাও বুঝতে পারি যে সবাই মিলে একটা জাতীয় সরকারের জন্য মোটামুটি হাঁটতেছে, এই জন্য তাদের মধ্যে কি পলিসিটা এরকম সুন্দর পলিসি তারা উপস্থাপন করতেছে। 3 নম্বর হলো যে তারা আসলে মাঠের রাজনীতিটাকে মূলত
নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, এখানে ভারত আওয়ামী লীগ জাতীয় পার্টি ডুইং না করুক, সমঝোতার ভিত্তিতে যদি আমরা এটা নির্বাচন করি তাহলে অন্তত এই 4-5টা প্লাস বাংলাদেশ আর আসবে না। মানে ভারত চ্যাপ্টার, আওয়ামী লীগ চ্যাপ্টারটা বাংলাদেশের না ঢুকুক, তার সাথে নাইমা মাসিদে কানা মামা ভালো হিসাবে জামাত আর আমরা মিলেমিশে এখানে একটা নির্বাচন করি। তিনটার যেকোনো একটা হতে পারে। তবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আসলে কোন দিকে যাচ্ছে দেশ, এটা বোঝার জন্য আমাদের আগামী 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।